৪৫ বছরের এক নিশ্ছিদ্র আত্মগোপন। কোনো হালনাগাদ স্থির চিত্র নেই, নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, এমনকি নেই কোনো ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। সাধারণ মানুষের চোখে তিনি যেন বাতাসে মিলিয়ে যাওয়া কোনো এক প্রেতাত্মা, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না। ৪ দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রযন্ত্র, গোয়েন্দা সংস্থা এবং ইতিহাসের পাতা থেকে নিজেকে সম্পূর্ণ মুছে ফেলেছিলেন তিনি। কিন্তু এই দীর্ঘ ৪.৫ দশকের অদৃশ্য দেয়াল নিমিষেই ভেঙে পড়ল আধুনিক প্রযুক্তির একটি ছোট্ট, প্রায় অদৃশ্য ডিজিটাল ফুটপ্রিন্টের কাছে। একটি হাই প্রোফাইল মোবাইল ফোন, ২ বছরের অতি গোপনীয় কল রেকর্ড এবং 111-এর এক আলোচিত সেনা কর্মকর্তা। এই দিনের এক অবিশ্বাস্য সমন্বয়ে উন্মোচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও অন্ধকার এক রহস্য। ১৯৮১ সালের ৩০শে মে, যেই ভয়াল কালরাতে চট্টগ্রামের সার্কিট হাউসে রচিত হয়েছিল দেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি। সেই রাতের অন্যতম খলনায়ক, দীর্ঘ ৪৬ বছর ধরে পলাতক সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন শেষ পর্যন্ত ধরা পড়লেন এক সাইবার ফরেন্সিক জালে। দর্শকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে মানুষটি এতগুলো বছর ধরে দেশি বিদেশি সকল গোয়েন্দা সংস্থার তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিয়ে দিব্যি বেঁচে রইলেন। তাকে কিভাবে একটি সাধারণ ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হলো? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, কারণ এই অসাধ্য সাধন কোনো সাধারণ সোর্স বা প্রচলিত ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে সম্ভব হয়নি। এই মেগা অপারেশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক ব্যক্তির মোবাইল ফোন, যার নাম শুনলে আজও দেশের রাজনৈতিক অঙ্গনে অনেকেই চমকে ওঠেন। তিনি হলেন 111-এর সময়কার অত্যন্ত আলোচিত ও বিতর্কিত চরিত্র, ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে তাকে গ্রেফতার করা হয়। কে জানতো এই একটি গ্রেফতারি তার দীর্ঘ ৪ দশক ধরে বন্ধ থাকা ইতিহাসের এক রক্তাক্ত সিন্ধুকের চাবি ঘুরিয়ে দেবে। গ্রেফতারের পর স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই মাসুদের ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সেই আধুনিক স্মার্টফোনের ফরেনসিক ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে সাইবার তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। স্ক্রিনের পর স্ক্রিন বিশ্লেষণ করে বেরিয়ে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা পুরো দেশের রাজনৈতিক ও গোয়েন্দা ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফরেনসিক ল্যাবে অত্যন্ত সতর্কতার সাথে ডেটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত ও সন্দেহজনক যোগাযোগের প্যাটার্ন লক্ষ্য করেন। মাসুদের ফোনের কল লিস্ট এবং বিভিন্ন মেসেজিং অ্যাপগুলোতে জন্ড নামের একটি সেভ না করা ছদ্মনামের কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে দেখা যায় গত ২ বছর ধরে এই রহস্যময় ছদ্মনামের ব্যক্তির সাথে সাবেক এই দাপুটে গোয়েন্দা প্রধানের অত্যন্ত নিবিড় এবং নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু এখানেই শেষ নয়, বিষয়টি আরও সন্দেহজনক ও গভীর রহস্যময় হয়ে ওঠে তখন, যখন দেখা যায় মাসুদের গ্রেফতারের পরেও এই জন্ড নামের আইডিটি নিষ্ক্রিয় হয়ে যায়নি, বরং সে মাসুদের ব্যক্তিগত সহকারী বা পিএ ফারুকের সাথে অত্যন্ত সন্তর্পণে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। পর্দার আড়ালে তখন চলছিল ভিন্ন এক হিসাব। কে এই জন্ড? কি তার আসল পরিচয়? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে নিজের পরিচয় লুকিয়ে কথা বলতো? এই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গোয়েন্দারা অভাবনীয় এক সত্যের মুখোমুখি হন, যা কোনো হলিউড থ্রিলারকেও হার মানায়। সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং অপরাধ তদন্ত বিভাগের ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে নিশ্চিত হওয়া যায় যে এই জন্ড আর কেউ নন। তিনি হলেন ৪ দশকের বেশি সময় ধরে ফেরারি থাকা সেই ঘাতক মেজর মোজাফফর, যিনি একসময় ভারতে পালিয়ে গেলেও বর্তমানে অত্যন্ত সুকৌশলে খোদ রাজধানী ঢাকাতেই অবস্থান করছিলেন। কিভাবে এই কল রেকর্ডগুলো থেকে মোজাফফরকে শতভাগ নিশ্চিতভাবে শনাক্ত করা হলো, সেই প্রযুক্তিগত প্রক্রিয়াটি যে কোনো সাইবার স্পাই স্টোরির চেয়েও বেশি টানটান উত্তেজনার। ফরেনসিক বিশেষজ্ঞদের গভীর বিশ্লেষণে দেখা যায় মোজাফফর বিদেশি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু গ্রুপ ব্যবহার করতেন। এই চ্যাট গ্রুপগুলো ছিল সম্পূর্ণ বেনামি এবং সেখানে সদস্যদের নাম না লিখে বিক্ষিপ্ত কিছু রহস্যময় ইংরেজি কোড ব্যবহার করা হতো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, টেলিকম অপারেটরদের ডাটাবেস কখনো মিথ্যা বলে না। অপারেটরদের এন্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা এই কল ডেটা রেকর্ড বা সিডিআরের মধ্যে কেবল ভয়েস কলে সীমাবদ্ধ ছিল না, এর সাথে প্রতিটি এসএমএস কন্টেন্ট, ডিভাইসের ইলেকট্রনিক সিরিয়াল, ভৌগোলিক অবস্থান, বিটিএস টাওয়ারের সিগন্যাল এবং 3G বা 4G ইন্টারনেটের অফলাইন অনলাইন প্রতিটি মুভমেন্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে সার্ভারে জমা হচ্ছিল। সাইবার বিশেষজ্ঞদের মতে এই ডেটাগুলো আদালতে শতভাগ গ্রহণযোগ্য এবং অকাট্য এক প্রমাণ।
ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন এই অকাট্য প্রমাণের সূত্র ধরে গোয়েন্দারা মোজাফফরের পরিবারের সন্ধান পান। সিআইডি এই ডিজিটাল সিগন্যালগুলো অনুসরণ করে খুঁজে পায় মোজাফফরের মেয়েকে, যিনি একটি স্বনামধন্য টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন। নিজের অজান্তেই মেয়ের ব্যবহৃত নেটওয়ার্ক এবং টাওয়ার লোকেশন তদন্তকারীদের একটি পরিষ্কার মানচিত্র তৈরি করে দেয়। সেই সূত্র ধরে একেবারে নিখুঁত জ্যামিতিক হিসেব কষে গোয়েন্দারা পৌঁছে যান ডিওএইচএস এলাকার সেই নিস্তব্ধ ও ছিমছাম বাসা পর্যন্ত, যেখানে ঘাপটি মেরে বসেছিলেন ইতিহাসের এই পলাতক খলনায়ক। তবে এই পুরো তদন্ত প্রক্রিয়ায় গোয়েন্দারা সাইবার আচরণের এক অদ্ভুত ইন্টারেস্টিং পরিবর্তনের প্যাটার্ন লক্ষ্য করেছেন, যা দেশের রাজনৈতিক বাস্তবতার এক নিখুঁত প্রতিচ্ছবি। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই অপরাধীদের ডিজিটাল আচরণেও ব্যাপক পরিবর্তন ঘটেছিল। বিশ্লেষণে দেখা গেছে, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মোজাফফর এবং মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন বা উন্মুক্ত। তারা নিজেদের নিরাপত্তার বিষয়ে এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন সিক্রেট অ্যাপই নয়, বরং সাধারণ টেলিফোন লাইনে বা জেনারেল কলেও তারা নিয়মিত কথা বলতেন। তৎকালীন প্রশাসনের অদৃশ্য ছত্রছায়ায় তারা নিজেদের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে মনে করতেন। কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই দম্ভ ও সাইবার আচরণ রাতারাতি বদলে যায়। মোজাফফর তখন নিজের ডিজিটাল পরিচয় লুকাতে হাই অ্যান্ড ভিপিএন ব্যবহার করতে শুরু করেন এবং ছদ্মনামের আড়ালে পুরোপুরি অন্ধকারে হারিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আগের সেই 2 বছরের উন্মুক্ত সিরিয়ার ডেটাই মূলত গোয়েন্দাদের হাতে তার আসল লোকেশন এবং প্রকৃত পরিচয় তুলে দেয়। সাবেক ডিজিএফআই প্রধানের এই কল রেকর্ডের সূত্র ধরেই কেবল মোজাফফর নন, বরং এই পুরো নেটওয়ার্কের সাথে জড়িত সকল সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়েছে। একটু পেছনের দিকে তাকালে ইতিহাসের পাতা উল্টালে এই গ্রেফতারের ঐতিহাসিক গুরুত্বটি আরও স্পষ্টভাবে চোখের সামনে ভেসে ওঠে। সময়টা 1981 সালের 30শে মে। চট্টগ্রামের আকাশ তখন মেঘাচ্ছন্ন, মুষলধারে বৃষ্টি ঝরছে। সেই রাতেই সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও হৃদয় বিদারক ট্র্যাজেডিগুলোর একটি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক ও মর্মান্তিক চিরবিদায়ের ঘটনা পুরো দেশকে এক গভীর শূন্যতা ও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। সেই সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহার বিশ্লেষণ করলে দেখা যায়, কাল রাতের সেই রক্তাক্ত অপারেশনে রাষ্ট্রপতির খুব কাছে অবস্থান করছিলেন এই মেজর মোজাফফর এবং ওই মূল মামলায় তিনি ছিলেন 6 নম্বর আসামি। পরবর্তীতে সামরিক আদালতে যখন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি চলছিল, তার ঠিক আগেই তিনি অত্যন্ত সুকৌশলে সামরিক বেষ্টনী ভেদ করে গায়েব হয়ে যান। এরপর গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে, রাজনীতিতে অনেক পালাবদল এসেছে। 2001 সালের 24শে অক্টোবর ঘটনার প্রায় 2 দশক পর সিআইডির পক্ষ থেকে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাব দেখিয়ে মামলার ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। আইনের খাতায় সেদিন অনেকেই ভেবেছিলেন জিয়াউর রহমানের সেই ট্র্যাজেডির বিচারের অধ্যায় হয়তো ওখানেই চিরতরে সমাপ্ত হয়ে গেছে। রাষ্ট্রপতির রক্তের দাগ হয়তো সময়ের সাথে সাথে শুকিয়ে গেছে, কিন্তু প্রকৃতির বিচার এবং ইতিহাসের প্রতিশোধ হয়তো অন্যভাবেই লেখা ছিল। দীর্ঘ 45 বছর পর বয়সের ভারে নুবজ সেই পলাতক মোজাফফর আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী। প্রযুক্তির জাল যে কতটা নিখুঁত এবং নির্মম হতে পারে, মোজাফফরের এই পতন তারই এক জ্বলন্ত প্রমাণ। দশকের পর দশক ধরে নিজের সমস্ত শারীরিক পরিচয়, নাম ও ঠিকানা লুকিয়ে রাখলেও মাত্র 2 বছরের একটি অসতর্ক ডিজিটাল ফুটপ্রিন্ট তাকে টেনে এনেছে বিচারের কাঠগড়ায়। আপাতত সামরিক আদালতেই এই সাবেক মেজরের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে, কিন্তু তার আগে গোয়েন্দাদের নিবিড় জিজ্ঞাসাবাদে হয়তো উন্মোচিত হতে যাচ্ছে সেই 1981 সালের কাল রাতের এমন সব অজানা ইতিহাস, যা এতকাল সযত্নে ক্ষমতার জোরে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কোথায়, কিভাবে, কার আশ্রয়ে তিনি এই 4.5 দশক পার করেছেন? সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আবার কবে, কিভাবে দেশে ফিরে এলেন? তার এই দীর্ঘ ফেরারি জীবনের পেছনে আর কোনো বড় রাজনৈতিক গডফাদারের আশীর্বাদ ছিল কিনা? এই সকল প্রশ্নের উত্তর এখন কেবল সময়ের ব্যাপার। ওই ট্র্যাজেডির এই সর্বশেষ জীবিত সাক্ষীর কাছ থেকে এমন কিছু তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অমীমাংসিত সমীকরণকে নতুন করে মেলাতে বাধ্য করবে।